আজকে আমরা যেই মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এই মুভিটির সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, কারণ এই মুভিটির প্রথম পার্ট 2022 সালে মুক্তি পেয়েছিল এবং সেই সময় এই মুভির গান এবং ডায়লগগুলো সবার মুখে মুখে শোনা যেত। আজকে আমরা সেই মুভিটির দ্বিতীয় পার্টের এক্সপ্লেনেশন করতে যাচ্ছি এবং যদি আপনাদের এই মুভিটির প্রথম পার্টটি ভালো লেগে থাকে তাহলে আমি ওয়াদা করছি যে এই মুভিটির দ্বিতীয় পার্টটিও আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। তাই মুভির এক্সপ্লেনেশনটি শুরু করার আগে অবশ্যই বলবো, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। মুভির শুরুতেই আমরা পুষ্পাকে দেখতে পাই, যে কিনা বর্তমানে একটি বন্দরের মধ্যে আছে। এই বন্দরের মধ্যে কিছু জাপানি লোকেরাও উপস্থিত ছিল, তবে এই জাপানি লোকেরা এখানে পুষ্পার উপরে হামলা করে দেয়, যার কারণ আসলে পুষ্পা নিজের চন্দনের কাঠ এদের কাছে বিক্রি করেছিল, কিন্তু তার বদলে এই জাপানিজরা পুষ্পাকে তার পেমেন্ট করেনি, যেই কারণে পুষ্পা আসলে এখানে এসেছে যাতে করে সে তার টাকা নিয়ে যেতে পারে। তবে এখানে পুষ্পা এবং এই সকল গুন্ডাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে এই লড়াইয়ের মধ্যে হঠাৎ একটি গুলি পুষ্পার গায়ে লেগে যায়, যে গুলিটি লাগার কারণে পুষ্পা সেই মুহূর্তে সমুদ্রের মধ্যে পড়ে যায়। এখানে পুষ্পা যখন পানির মধ্যে ডুবেছিল ঠিক সেই সময় তার জীবনের ছোটবেলার দৃশ্য মনে পড়ে। আসলে পুষ্পা যখন ছোট ছিল তখন তার বয়সী কিছু বাচ্চারা তাকে তার বাবার নাম জিজ্ঞেস করে, যার উত্তরে পুষ্পা যখন তাদেরকে নিজের বাবার নাম বলে তখন এই বাচ্চাগুলো এখানে হাসতে শুরু করে। আর পুষ্পাকে বলে, সামনের নদীতে আমাদের বল পড়ে গেছে, যদি তুই সেই বলটি নিয়ে আসতে পারিস তাহলেই আমরা তোর এই কথাটি বিশ্বাস করব। যেই কথা শুনে পুষ্পা সাঁতার না জানা সত্ত্বেও সে পানিতে বলটি নেওয়ার জন্য নেমে পড়ে, যার কারণে সে এখানে পানিতে ডুবে যেতে শুরু করে। এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই পুষ্পা আসলে এইসব কিছু স্বপ্ন দেখছিল, তাই সেই মুহূর্তে তার এই স্বপ্নটির কারণে ঘুম ভেঙে যায় এবং এখানে সে অনেক বেশি ভয়ের মধ্যে ছিল, কিন্তু সেই সময় শ্রীবাল্লি তাকে অনেকটা শান্ত করে। এরপর দৃশ্যে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার কিনা আজকে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু সে আজকেও কাজ করার জন্য এখানে এসে গেছে, কারণ পুষ্পাকে আজকে অনেক বড় একটি অর্ডার ডেলিভারি করতে হবে। এরপর এখানকার সব মজদুররা কাজে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। তবে এখানে আমরা একটি অচেনা লোককেও দেখতে পাই, যে কিনা এখানে কিছুই বলছিল না। তবে এর কিছুক্ষণ পরেই এই সব মজদুরগুলো জঙ্গলের মধ্যে চলে যায় এবং সেখানে গিয়ে নিজেদের কাজ শুরু করে দেয়। এছাড়াও সেখানে কাজ করার সময় এখানকার লোকেরা শেখাওয়াত নামের পুলিশ অফিসারকে নিয়ে ঠাট্টা মস্করি করতে শুরু করে, কারণ এই মুভির প্রথম পার্টে পুষ্পা শেখাওয়াতকে ভয় দেখিয়ে তাকে পুরো শহরের মধ্যে কাপড় ছাড়া ঘুরিয়েছিল। তবে এখানে যখন এই সকল লোকেদের কাজ শেষ হয় ঠিক সেই সময় আমরা দেখতে পাই এখানে তাদের সাথে যে নতুন ছেলেটি যুক্ত হয়েছিল সে আর কেউ নয় বরং শেখাওয়াত স্যার। সে এতক্ষণ ধরে এখানকার সবার সব কথাই শুনছিল, যার কারণে সে এখানে অনেক বেশি রেগেছিল, কারণ এখানকার সবাই মিলে তাকে এখানে অনেক বেশি অপমান করছিল। তাই সেই মুহূর্তে শেখাওয়াত নিজের পুরো পুলিশ ফোর্সকে এখানে ডেকে আনে এবং তারা সবাই মিলে এখানকার সব মজদুরদেরকে আটক করে ফেলে। অবশ্য এখানে এইসব মজদুরদের মধ্যে সেই ছেলেটিও আছে যার কিনা আজকে বিয়ে হতে যাচ্ছিল। তাই অন্যদিকে এই ছেলেটির শ্বশুর বিয়ের মধ্যে অনেক রেগেছিল, কারণ আজকে তার মেয়ের বিয়ের দিন এবং বিয়ের দিনই তার মেয়ের হবু জামাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু তখন এই মেয়েটি বলে, বাবা আমার পুষ্পা ভাইয়ের ওপর পুরোপুরি ভরসা আছে, সে আমার স্বামীকে অবশ্যই আমার কাছে ফেরত নিয়ে আসবে। অন্যদিকে আমরা পুষ্পাকে দেখতে পাই, যে কিনা বর্তমানে পুলিশ স্টেশনে চলে এসেছে এবং এখানে আসার পর সে পুলিশ অফিসারকে বলে সে যেন সেই ছেলেটিকে ছেড়ে দেয় যার আজকে বিয়ে হতে যাচ্ছে। সেই ছেলেটির বদলে আপাতত সে যেন অন্য একটি ছেলেকে বন্দি করে রাখে, কিন্তু পুলিশ অফিসার তখন বলে আমি যদি সেই ছেলেটিকে ছেড়ে দিই তাহলে শেখাওয়াত আমাকে ছাড়বে না। কিন্তু তখন পুষ্পা এখানে বলে আজ পর্যন্ত আমি তোমাকে অনেক টাকা ঘুষ দিয়েছি, তোমাকে এতগুলো টাকা এই জন্যই দিয়েছি যাতে করে আমার কাজের ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা না হয়, কিন্তু এখন তুমি এইসব কথা বলছো, তুমি যদি ছেলেটাকে না ছাড়ো তাহলে শেখাওয়াত তো পরে, আগে আমি তোমাকে অনেক মারবো। তাই পুলিশের কাছে এখানে আর কোনো উপায় না থাকায় সেই ছেলেটিকে ছেড়ে দেয়। তবে সেই ছেলেটি যখন জেল থেকে বেরিয়ে আসে তখন পুষ্পা দেখতে পায় এই ছেলেটির গায়ে আঘাতের চিহ্ন, যার মানে শেখাওয়াত তাকে মেরেছিল। তাই সেই মুহূর্তে পুষ্পা জেলের ভিতরে গিয়ে সব মজদুরদের শরীর চেক করতে শুরু করে। তখন সে এই সকল মজদুরদের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। সেই সময় সেখানকার এক মজদুর বলে শেখাওয়াত তাদেরকে অনেক মেরেছে, কিন্তু তারপরও তারা তাকে পুষ্পার নামটি বলেনি। এখানে এই বিষয়টি দেখে পুষ্পা অনেক বেশি রেগে যায় এবং বলে এখন আমি একজনকে নয় বরং সবাইকে এখান থেকে নিয়ে যাব। যেই কথা শুনে পুলিশ অফিসার বলে যদি পুষ্পা এমনটা করে
তাহলে আমাদের সবার চাকরি চলে যাবে। যেই কথা শুনে পুষ্পা তখন এখানকার সকল পুলিশকে তত পরিমাণ টাকা দিয়ে দেয় যত পরিমাণ টাকা সেই অফিসাররা এই থানায় আজীবন কাজ করে ইনকাম করতে পারত। তাই সেই মুহূর্তে এই পুলিশরা সবাই এই টাকা নিয়ে এই পুলিশ স্টেশন ছেড়ে এখান থেকে চলে যায়, কারণ টাকার উপরে আর কিছু নাই। যার পর পুষ্পা নিজের সকল মজদুরকে নিয়ে এখান থেকে চলে যায়। তবে পুষ্পা এখান থেকে চলে যাওয়ার কিছু সময় পরই সেখানে শেখাওয়াত চলে আসে। তবে এখানে আসার পর সে দেখতে পায় এই পুরো থানা পুরোপুরিভাবে খালি হয়ে গেছে, যেটি দেখে শেখাওয়াত এখানে বুঝতে পেরে যায় যে পুষ্পা এখানে এসে কি করেছে। অন্যদিকে পুষ্পা সেই ছেলেটিকে তার বিয়েতে নিয়ে যায় এবং সেখানে সেই ছেলেটির ধুমধামের সাথে বিয়েটি সম্পন্ন হয়। এর পরের দিন পুষ্পা সিএম এর সাথে দেখা করার জন্য তৈরি হতে থাকে। এখানে তৈরি হতে হতে সে শ্রীবাল্লির সাথে এখানে রোম্যান্স করতে শুরু করে। তবে সেই সময় শ্রীবাল্লি তাকে বলে, তুমি যেহেতু আজকে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছ, তাহলে আজকে তুমি সিএম এর সাথে একটি ছবি তুলে নিয়ে এসো, যেই ছবিটি আমি দেওয়ালে লাগাবো, যাতে করে এখানকার সবাই এটা জানতে পারে যে আমার স্বামী বড় বড় লোকেদের সাথে ওঠা ব্যাঠা করে। তাই সেদিন পুষ্পা সিএম এর সাথে দেখা করার জন্য পৌঁছে যায়, যেখানে তার সাথে নাইডুও ছিল। সেই মুহূর্তে নাইডু এবং পুষ্পা দুইজনই সিএম এর সাথে গিয়ে দেখা করে এবং সেখানে নাইডু সিএম কে বলে, আমাদের পার্টির জন্য সবচেয়ে বেশি ফান্ড পুষ্পা দিয়ে থাকে। যে কথা জানার পর সিএমও এখানে পুষ্পার সাথে হাসিখুশি ভাবে কথাবার্তা বলতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তে যখন পুষ্পা সিএম এর সাথে দাঁড়িয়ে একটি ছবি তুলতে যায়, ঠিক সেই মুহূর্তে সিএম তাকে ছবি তোলার জন্য মানা করে দেয় এবং বলে, আমি একজন সিএম, আমি যদি একজন মাওয়ালির সাথে ছবি তুলি এবং এই ছবিটি যদি কোনোভাবে পত্রিকায় বা খবরে প্রকাশ পায়, তাহলে আমার অনেক বদনামি হবে। যেই কথা শুনে পুষ্পা এখানে বলে, আমার স্ত্রী আমার এবং সিএম এর সাথে একটি ছবি চেয়েছিল, এই কারণে আমি ছবিটি তুলতে চেয়েছি। যেই কথা শুনে সিএম এখানে হাসতে শুরু করে এবং পুষ্পাকে বলে, যদি তুমি এভাবেই নিজের স্ত্রীর কথা মানতে থাকো, তাহলে একসময় তুমি বরবাদ হয়ে যাবে। এখানে পুষ্পা এই সকল কথার কোনো জবাব দেয় না, বরং চুপচাপ সে এখান থেকে বেরিয়ে পড়ে। যেই বিষয়টি দেখে পুষ্পায়ের লোকেরা এবং নাইডু এখানে অনেকটা অবাক ছিল, কারণ এত বড় ঘটনা হয়ে যাওয়ার পরও পুষ্পা এখানে কিছুই করেনি। তবে সেই মুহূর্তে পুষ্পা নাইডুকে জিজ্ঞেস করে, তুমি যদি সিএম হতে তাহলে কি তুমি আমার সাথে ছবি তুলতে? যার উত্তরে নাইডু বলে, আমি কেন ছবি তুলব না, আমার ছবি তোলাতে কখনো কোনো সমস্যা হয়নি বা হবে না। যেই কথার পর পুষ্পা এখানে নাইডুকে বলে, তাহলে আগামী কিছুদিনের মধ্যে তুমি সিএম হবে এবং এরপর তুমি আমার সাথে ছবি তুলবে। যেই কথা শুনে নাইডু এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো আসলে এখানে এসেছিল মিনিস্টারের পদের জন্য, কিন্তু পুষ্পা এখন তাকে সিএম বানাতে চায়। নাইডু তখন বলে, সিএম হওয়ার জন্য আমাদেরকে কম করে হলেও 100 কোটি টাকার প্রয়োজন পড়বে। যার উত্তরে পুষ্পা তাকে বলে, আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু সিএম তোমাকেই হতে হবে। এই কথা বলেই সেই মুহূর্তে পুষ্পা নাইডু এর সাথে সেখানে একটি ছবি তুলে এবং পুষ্পা তখন সেই ফটোগ্রাফারকে বলে সে যেন আগামী 24 তারিখে তাকে এই ছবিটি ফ্রেম করে পাঠিয়ে দেয়। এই কথা বলেই সে যখন এখান থেকে বের হচ্ছিল, তখন পুষ্পা সেখানকার রিপোর্টারদের কাছে বলে, সিএম সাহেব আজকে আমার সাথে ছবি তুলেনি, কারণ আগামী 24 তারিখে সে নিজে আমার বাড়িতে এসে আমার সাথে ছবি তুলবে। এই কথা বলেই পুষ্পা এখান থেকে চলে যায়। এখান থেকে বের হওয়ার পর এক পর্যায়ে নাইডু পুষ্পাকে জিজ্ঞেস করে যে এতগুলো টাকা জোগাড় কিভাবে করবে। তখন পুষ্পা বলে, এখন পর্যন্ত আমি শুধুমাত্র ইন্ডিয়াতেই চন্দনের ডিল করেছিলাম, কিন্তু এখন আমি বাইরের দেশগুলোতেও ডাইরেক্ট মাল বিক্রি করব, যার মাধ্যমে আমি আরো অনেক বেশি টাকা কামাতে পারবো। তাই এই প্ল্যান অনুযায়ী পুষ্পা তার সাথীকে নিয়ে মলদ্বীপে পৌঁছে যায়, যেখানে যাওয়ার পর সে মালদ্বীপের একটি লোকের সাথে ডিল করে। আসলে এই লোকটির 2000 টন চন্দনের প্রয়োজন, তাই সেই মুহূর্তে পুষ্পা 1 টনের জন্য 2.5 কোটি টাকা করে 2000 টন মাল ডেলিভারি করার জন্য তৈরি হয়ে যায় এবং পুষ্পা এখানে এই লোকটির সাথে এই ডিলটি সম্পূর্ণ করার পর সে নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পর সে এখানকার সব ডিলারের সাথে একটি মিটিং করে এবং তাদেরকে বলে, আমার আগামী কিছুদিনের মধ্যে 2000 টন মালের দরকার এবং তোমরা এই 2000 টন মাল জোগাড় করে আমাকে দেবে, যার বদলে আমি তোমাদেরকে দ্বিগুণ টাকা দেব। তাই এই কথায় এখানকার সবাই রাজি হয়ে যায় এবং তারা এই কাজে লেগে পড়ে। এখানে যখন পুষ্পা এদের সাথে মিটিং করছিল, ঠিক সেই মুহূর্তে শ্রীবাল্লি খাবারের লবণ চেক করার জন্য তাকে টেস্ট করায়, কিন্তু পুষ্পা তখন এখানে সবার সামনে তাকে বলে খাবারের লবণ কিছুটা বেশি হয়েছে। এই কথা শুনে শ্রীবাল্লি এখানে অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে শ্রীবাল্লি রান্না করা সে পুরো তরকারি ফেলে দিতে যায়।
অবশ্য মেয়েদের খাবারের রান্নার প্রশংসা না করলে তারা সত্যি সত্যি এমনটা করতে যায়। তবে সেই মুহূর্তে পুষ্পা তার কাছে গিয়ে শ্রীবল্লীকে নিজের মধুর মধুর কথার মাধ্যমে মানিয়ে নেয়। অন্যদিকে আমরা সিনু এর স্ত্রীকে দেখতে পাই, যে কিনা সেই শেখাওয়াতের উপর এখানে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ সে এখন পর্যন্ত পুষ্পাকে তার এই সকল ইল্লিগাল কাজের জন্য অ্যারেস্ট করতে পারেনি। সেইখানে আরো বলে পুষ্পা অনেক বড় একটি অর্ডার পেয়েছে, যে অর্ডারটি সম্পন্ন করার জন্য এখানকার সকল ডিলার সেই কাজে লেগে পড়েছে। তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। তাই এই বিষয়টি জানার পরপরই শেখাওয়াত রাতেই একজন ডিলারকে রাস্তার মধ্যেই ধরে ফেলে, যেই ডিলারটি সেই সময় লাল চন্দন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তবে শেখাওয়াত সেই মুহূর্তে এই লোকটিকে এখানেই মেরে ফেলে। এছাড়াও সেই মুহূর্তে সে এই পুরো ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়, যার ফলে গাড়িতে থাকা সকল লাল চন্দনগুলো এখানেই নষ্ট হয়ে যায়। এই বিষয়টি সম্পর্কে যখন বাকি সব ডিলাররা জানতে পারে, তখন তারাও অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা চিন্তা করতে থাকে যে তাদের অবস্থাও হয়তো এমনটাই হবে। এই কারণে তারা সবাই নাইডু এর সাথে কথা বলে এবং তাকে বলে সে যেন পুষ্পা এবং শেখাওয়াতের মধ্যকার দুশ্মনী শেষ করিয়ে দেয়, কারণ তাদের দুজনের দুশ্মনী যদি শেষ না হয় তাহলে শেখাওয়াত এই সকল মালের ব্যবসা ঠিকমতো কখনোই করতে দিবে না। তাই সেই মুহূর্তে এখানে নাইডু সিদ্ধান্ত নেয় যে পুষ্পা এবং শেখাওয়াতের মধ্যে যে দুশ্মনী রয়েছে সেটিকে সে শেষ করে ফেলবে। এই কারণে সেই দিনে নাইডু শেখাওয়াতের সাথে গিয়ে দেখা করে এবং তাকে বলে সে যেন এইসব করা বন্ধ করে দেয়, তার বদলে আমি তোমাকে 10 কোটি টাকা দেব। কিন্তু তখন শেখাওয়াত বলে পুষ্পা আমাকে আমার সকল জামা কাপড় খুলে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছিল, তাই আমি সেই অপমান কখনোই ভুলতে পারবো না। টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। তাই সেই মুহূর্তে নাইডু বলে ঠিক আছে, তাহলে আমি পুষ্পার সাথে কথা বলবো। সে যদি তোমার সামনে এসে তোমাকে সরি বলে তাহলে তো তুমি আর এই কাজে বাধা দিবে না, তাই তো? যেই কথায় শেখাওয়াত এখানে রাজি হয়ে যায়, কারণ শেখাওয়াতের কাছে টাকার থেকেও অনেক বড় বিষয় হচ্ছে মান সম্মান। তাই পুষ্পা যদি তার সামনে এসে তার কাছে ক্ষমা চায় তাহলে সে তার হারিয়ে যাওয়া সম্মানটি ফিরে পাবে। তাই এই কথা মতো এর কিছুদিন পর এখানে অনেক বড় একটি পার্টি অর্গানাইজ করা হয়, কারণ আজকের দিনে পুষ্পা এখানে এসে সবার সামনে শেখাওয়াতকে সরি বলবে। তবে অন্যদিকে পুষ্পা সেই সময় অনেক বেশি ড্রিঙ্কস করতে শুরু করে, কারণ সে ভেবে পাচ্ছিল না যে সে কি করবে। সে যদি শেখাওয়াতকে সরি না বলে তাহলে তার এত বড় ডিলটি সে সম্পন্ন করতে পারবে না, কিন্তু যদি সে সরি বলে দেয় তাহলে তার ইগো স্যাটিসফাইড হবে না। কিন্তু এখানে পুষ্পার সাথে থাকা লোক এবং শ্রীবল্লিয়ার বলার কারণে পুষ্পা শেখাওয়াতকে সরি বলার জন্য রাজি হয়ে যায়। তাই সেই মুহূর্তে পুষ্পা সে পার্টির মধ্যে গিয়ে সবার সামনে শেখাওয়াতকে সরি বলে। তবে সেই মুহূর্তে শেখাওয়াত পুষ্পার সরি বলাটা রেকর্ড করে নেয় এবং সেই রেকর্ডটি বারবার শুনে সে এখানে অনেক বেশি খুশি হতে শুরু করে, কারণ এই মুভিটির প্রথম পার্টে পুষ্পা শেখাওয়াতকে অনেক বড়ভাবে অপমান করেছিল এবং বর্তমানে পুষ্পা সবার সামনে এসে তার সামনে সরি বলেছে। তাই এই বিষয়টি শেখাওয়াতের অনেক বেশি ভালো লাগছে। তবে সেই মুহূর্তে পুষ্পা এখান থেকে বেরিয়ে পড়ে এবং গাড়িতে করে নিজের বাড়িতে যেতে থাকে। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় তার এখানে অনেক বেশি খারাপ লাগতে থাকে। তার এখানে মনে হতে থাকে যে সে শেখাওয়াতকে সরি বলে ভুল করেছে, কারণ এমনটা করার কারণে এখন পুষ্পাকে কেউই ভয় পাবে না। এই কারণে পুষ্পা সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আবারও সে পার্টির মধ্যে চলে আসে এবং শেখাওয়াতের গাড়িটিকে ধাক্কা দিয়ে শেখাওয়াতকে সেখানকার সুইমিং পুলের মধ্যে ফেলে দেয় এবং সেই মুহূর্তে পুষ্পা সেই সুইমিং পুলের মধ্যেই 1 নম্বর কার্যকারখানা করতে শুরু করে। যে বিষয়টি দেখে শেখাওয়াত এখানে অনেক বেশি রেগে যায়। সেই মুহূর্তে সেখানকার বাকি পুলিশের লোকেরা শেখাওয়াতকে সুইমিং পুল থেকে বের করে তাকে পানি দিয়ে পরিষ্কার করাতে শুরু করে। সেই মুহূর্তে পুষ্পা বলে তোকে সরি বলে এখান থেকে বের হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমার তোকে সরি বলাটা উচিত হয়নি, কারণ তোর জায়গায় যদি কোনো ইমানদার অফিসার হতো তাহলে আমার সরি বলতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তোর মতো একটি ঘুষখোর এবং খারাপ অফিসারকে আমি কখনোই সরি বলতে পারি না। পুষ্পা এখানে আরো বলে আগামী শনিবারে আমি 2000 টন মাল এখান থেকে নিয়ে যেতে যাচ্ছি। তোর মধ্যে যদি হিম্মত থাকে তাহলে তুই আমাকে থামিয়ে দেখা। তুই যদি আমার সেই মালগুলোকে আটকাতে পারিস তাহলে আমি আজীবনের জন্য এই ধান্দা ছেড়ে দেব। যে চ্যালেঞ্জটি শেখাওয়াত এখানে একসেপ্ট করে নেয়। তাই এর পরে শনিবারে শেখাওয়াত সেই 2000 টন মাল আটক করার জন্য চরের বিভিন্ন রাস্তায় পুলিশ নিয়োগ করে দেয়। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ শেখাওয়াত লক্ষ্য করে রাস্তার নিচে দিয়ে যে নদী গিয়েছে সেই নদীতে একদমই পানি নেই। যে বিষয়টি দেখে শেখাওয়াত এখানে বুঝতে পেরে যায় যে পুষ্পা এই নদীর রাস্তা দিয়ে তার মালগুলো হয়তো নিয়ে যাবে। তাই সেই মুহূর্তে শেখাওয়াত নিজের টিমকে বলে তারা যেন আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়ে নদীর রাস্তাটিকে আটকে ফেলে।
কিন্তু আসলে পুষ্পা সেই নদীর রাস্তায় যাওয়ার সকল রাস্তাগুলো অনেক আগে থেকেই বন্ধ করে ফেলেছিল, যেই কারণে সেখানকার কোনো পুলিশরা পুষ্পার মালের গাড়িটি থামাতে নদীর রাস্তায় আসতে পারে না। কিন্তু শেখাওয়াত কোনোভাবে দৌড়াতে দৌড়াতে সে নদীর রাস্তায় চলে যায়। তবে সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে অনেকগুলো গরুর গাড়ি যাচ্ছে। সেই মুহূর্তে শেখাওয়াত সেই সকল গরুর গাড়িগুলোকে রাস্তার মধ্যে জমা করে ফেলে, যেই কারণে চন্দনের মালের ট্রাকগুলো সেই রাস্তাটিকে ক্রস করতে পারে না। সেই মুহূর্তে পুষ্পায়ের লোক পুষ্পাকে কল করে বলে, শেখাওয়াত আমাদের রাস্তা বন্ধ করে ফেলেছে, আমরা এখন কি করব? তখন পুষ্পা বলে, তোমরা সেই ট্রাকগুলোকে সেখানেই রেখে সেখান থেকে পালিয়ে যাও, বাকি কি করতে হবে সবকিছু আমি দেখে নেব। তাই এই কথা মতো ট্রাকের মধ্যে থাকা এখানকার সকল ড্রাইভারগুলো এই মালগুলোকে এখানেই রেখে এখান থেকে চলে যায়। তাই সেই মুহূর্তে শেখাওয়াত এই সকল মালগুলোকে পুলিশের আন্ডারে নিয়ে নেয়। শেখাওয়াত যেহেতু চ্যালেঞ্জটি জিতে গেছে, এই কারণে সে এখানে খুশিতে নাচতে শুরু করে, কারণ পুষ্পা তাকে ওয়াদা করেছিল যে সে যদি এই চন্দনগুলো আটক করতে পারে তাহলে পুষ্পা আজীবনের জন্য এই ধান্দা ছেড়ে দিবে। যে কারণে শেখাওয়াত এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ সে এই সম্পূর্ণ মালগুলোকে আটক করতে পেরেছে। তবে তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ ঠিক সেই মুহূর্তে সেখানে শিমু চলে আসে এবং সে এখানে শেখাওয়াতকে বলে, এগুলো লাল চন্দন না, এগুলো আসলে লাল চন্দনের মতো দেখতে অন্য একটি কাঠ। যেই বিষয়টি দেখে শেখাওয়াত এখানে অনেক বেশি রেগে যায়, কারণ পুষ্পা তাকে বোকা বানিয়ে ফেলেছে। এছাড়াও সেই মুহূর্তে সে এখানে এটাই চিন্তা করতে থাকে যে পুষ্পা তার মালগুলোকে তাহলে কিভাবে নিয়ে গেছে। তবে ঠিক সেই মুহূর্তে এখানে শেখাওয়াত জানতে পারে যে পুষ্পা আসলে সেই চন্দনের কাঠগুলো দিয়ে গরুর গাড়ি বানিয়ে ফেলেছিল এবং সেই দিন রাতের বেলা শেখাওয়াতের চোখের সামনে যে গরুর গাড়িগুলো ছিল সেই গরুর গাড়িগুলোই আসলে লাল চন্দন দিয়ে বানানো হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে পুষ্পা চলে আসে এবং সে এখানে শেখাওয়াতের উপরে হাসতে শুরু করে, কারণ সে তার মাল অনেক চেষ্টার পরেও ধরতে পারেনি। এছাড়াও সেই দিন রাতের বেলা এই গ্রামের মধ্যে অনেক বড় একটি মেলা হচ্ছিল, যে মেলার মধ্যে এক পর্যায়ে পুষ্পা জানতে পারে যে তার স্ত্রী প্রেগনেন্ট। যে বিষয়টি জানার পর পুষ্পা সেই মুহূর্তে দেবীর মতো শাড়ি এবং রূপ ধারণ করে সেখানে দেবীর সামনে নাচতে শুরু করে, কারণ সে চায় যে তার যেন একটি মেয়ে সন্তানের জন্ম হয় এবং এখানে এমনভাবে নৃত্য করার ফলে দেবী তার ইচ্ছাটা পূরণ করবে। তবে সেই মুহূর্তে শ্রীবল্লী বলে, ছেলে হোক বা মেয়ে হোক তাতে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু তখন পুষ্পা বলে, যদি ছেলে হয় তাহলে আমি তাকে কোনো বংশের নাম দিতে পারবো না, কারণ আমার কোনো বংশ নেই। কিন্তু যদি মেয়ে হয় তাহলে বিয়ের পর তার নিজের একটি বংশ শুরু হবে, এই কারণে আমি চাই যে আমার যেন মেয়ে সন্তান হোক। যেই কথা শোনা শ্রীবালিও এখানে অনেকটা ইমোশনাল হয়ে যায়, তাই সে এখানে পুষ্পাকে সামলায়। তবে ঠিক সেই মুহূর্তে পুষ্পা দেখতে পায় তার ভাইয়ের মেয়ের সাথে মেলার মধ্যে কিছু গুন্ডারা খারাপ ব্যবহার করছে। যে বিষয়টি দেখে পুষ্পা এখানে অনেক বেশি রেগে যায় এবং সে এখানে রেগে গিয়ে সে সকল গুন্ডাদেরকে একাই এক এক করে অনেক খারাপভাবে মারতে শুরু করে এবং মুভির এই দৃশ্যটি খুবই সুন্দর এবং ভয়াবহ ছিল। তবে পুষ্পা যখন এখানে সেই সকল গুন্ডাদেরকে মারতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে পুষ্পা এর ভাই চলে আসে। তবে সে এখানে পুষ্পাকে তার মেয়েকে বাঁচানোর জন্য ধন্যবাদ না জানিয়ে এখানে পুষ্পাকে আবারও তার বংশের বিষয় নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে। যে বিষয়টি দেখে শ্রীবাল্লী এখানে অনেক বেশি রেগে যায় এবং সে এখানে পুষ্পায়ের ভাইকে অনেক কথা শোনাতে শুরু করে এবং তাকে বলে, বংশের মাধ্যমে কারো পরিচয় হয় না, বরং সেই মানুষটা কেমন তার মাধ্যমেই সেই মানুষটির পরিচয় হয়। আপনি যে বংশ নিয়ে এত কথা বলেন, তারপরে আপনাকে আপনার বংশের নামে কেউই চেনে না, বরং কি পুষ্পায়ের এক নামে এই গ্রাম কেন এই শহরের প্রত্যেকটা মানুষ তাকে চেনে। অর্থাৎ শুধুমাত্র বংশের নাম হলেই হয় না, একটি মানুষ নিজের কাজের মাধ্যমে নিজের নামটিকে অনেক বড় করতে পারে। এখানে শ্রীবাল্লী এইসব কথা বলার পর পুষ্পাকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে শেখাওয়াত সিএম এর সাথে দেখা করে তাকে বলে, আপনার চেয়ার আপনার হাত থেকে চলে যেতে পারে, কারণ পুষ্পা আপনার জায়গায় নাইডুকে সিএম বানাতে চায়। তবে সিএম এখানে এই বিষয়টিতে একদমই বিশ্বাস করতে চায় না, কারণ সে এখন পর্যন্ত ভাবতে থাকে যে পুষ্পার মতো সামান্য একটি গুন্ডা তার কিছুই করতে পারবে না। তবে অন্যদিকে পুষ্পা নিজের সেই 200 টন চন্দনের ডিলটিকে সম্পন্ন করে ফেলে, যার কারণে তার কাছে বর্তমানে অনেক পরিমাণে টাকা চলে আসে। যেই টাকাটি পাওয়ার পরপরই পুষ্পা এখানকার মিনিস্টারকে 500 কোটি টাকা ঘুষ দিয়ে দেয়, যার মাধ্যমে সে নাইডুকে এখানকার সিএম বানিয়ে ফেলে। এবং যেমনটা পুষ্পা সেদিন সাংবাদিকের কাছে বলেছিল যে 24 তারিখে তার বাড়িতে সিএম খাবার খাওয়ার জন্য আসবে এবং ছবি তুলবে, ঠিক তেমন ভাবেই 24 তারিখে নাইডু সিএম হয়ে যায় এবং সেই দিনই সে পুষ্পায়ের বাড়িতে খাবার খাওয়ার জন্য চলে আসে। এখানে আসার পর নাইডু শ্রীবাল্লীকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ,
কারণ তুমি যদি সিএম এর সাথে পুষ্পার ছবি না চাইতে তাহলে আজকে আমি সিএম হতাম না। যেই কথা শুনে শ্রীবল্লী এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে তার ইচ্ছা পূরণ করার জন্য পুষ্পা সিএম পর্যন্ত পাল্টে দিবে। তাই সেই মুহূর্তে নাইডু অর্থাৎ সিএম এখানে শ্রীবল্লীর সাথে ছবি তুলে। অন্যদিকে আমরা শেখাওয়াতকে দেখতে পাই, যেখানে নিজের হার কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যে কারণে সেখানে তার কাছে থাকা সেই সকল চন্দনের কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং নিজেও এই আগুনের মধ্যেই মারা যায়। অন্যদিকে এর পরের দিন পুষ্পায়ের বাড়িতে পুষ্পায়ের ভাবি হঠাৎ করে চলে আসে এবং সেখানে পুষ্পাকে বলে তার মেয়েকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। আসলে তার মেয়েকে সেই গুন্ডগুলোই কিডন্যাপ করেছে যারা এখানে সেই দিন মেলার মধ্যে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। যে কথাটি জানার পরপরই পুষ্পা তার ভাইয়ের মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে এবং সে তখন সকল খবরের মাধ্যমে কিডন্যাপারদেরকে বলে তারা যেন তার ভাতিজির কোনো রকম কোনো ক্ষতি না করে, কারণ যদি তারা এমনটা করে তাহলে সে নিজে তাদের সবাইকে বলি দিবে। কিন্তু অন্যদিকে সেই গুন্ডাগুলো পুষ্পার সেই ওয়ার্নিং পাওয়ার পরও সেই মেয়েটিকে ছাড়ে না, বরং তারা সেই সময় পুষ্পাকে কল করে 20 কোটি টাকা চেয়ে বসে। তবে সেই মুহূর্তে পুষ্পা এটা জানতে পারে যে যেই ছেলেগুলো তার ভাতিজিকে কিডন্যাপ করেছে সেই ছেলেটি আসলে মিনিস্টারের ভাইয়ের ছেলে। তাই সেই মুহূর্তে মিনিস্টার পুষ্পাকে কল করে বলে সে যেন তার ভাইয়ের ছেলেকে কিছুই না করে। কিন্তু পুষ্পা তখন বলে সে যদি আমার ভাতিজিকে কোনো রকম কোনো ক্ষতি করে তাহলে আমি এসব কিছু মানব না, আমি নিজ হাতেই তাকে হত্যা করব। সেই কথা বলার পরপরই পুষ্পার টাকা নিয়ে সেই জায়গাটিতে পৌঁছে যায় যে জায়গাটিতে সেই কিডন্যাপারগুলো তাকে আসতে বলেছিল। সেই মুহূর্তে পুষ্পা সেখানে গিয়ে সেই গুন্ডগুলোকে টাকা দিয়ে দেয়, কিন্তু সেই গুন্ডগুলো তারপর এখানে পুষ্পায়ের ভাতিজিকে ছাড়ে না, বরং এখানে তারা পুষ্পায়ের সামনেই তার ভাতিজির সাথে অনেক খারাপ খারাপ ব্যবহার করতে শুরু করে। যে বিষয়টি দেখে পুষ্পা এখানে অনেক বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সে এখানে পাগলের মতো এক এক করে এখানকার সব গুন্ডাদেরকে মারতে শুরু করে এবং এখানে এই সকল গুন্ডাদেরকে মারার পর শেষমেশ সে মিনিস্টারের ভাতিজাকেও নিজ হাতেই হত্যা করে ফেলে এবং এদের সবাইকে মারার পর পুষ্পা নিজের ভাতিজিকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে আসে। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একদিন পুষ্পায়ের ভাই পুষ্পায়ের বাড়িতে চলে আসে এবং এখানে এসে সে পুষ্পায়ের মায়ের কাছে ক্ষমা চায় এবং তাকে বলে আমি আজ পর্যন্ত পুষ্পার সাথে অনেক খারাপ করেছি, আপনি পুষ্পাকে বলেন সে যদি পারে তাহলে সে যেন আমাকে মাফ করে দেয়। এছাড়াও সে এখানে বলে পুষ্পায়ের ভাতিজি অর্থাৎ আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথা বলেই সে এখানে তার মেয়ের বিয়ের প্রথম কার্ডটি তার হাতে দিয়ে দেয়, যার পর শ্রীবল্লী পুষ্পাকে সেই বিয়ের কার্ডটি নিয়ে গিয়ে দেখায় যে বিয়ের কার্ডের মধ্যে পুষ্পা এবং তার মায়ের পুরো নামটি লেখা ছিল। যে বিষয়টি দেখে পুষ্পা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, যে কারণে পুষ্পা এখানে কান্না করতে শুরু করে, কারণ এতগুলো সময় ধরে সে নিজের নাম অর্জন করার জন্যই এত সবকিছু করেছিল এবং শেষমেশ তার ভাই তাকে তাদের বংশে যুক্ত করেছে। তাই এরপর দৃশ্যে আমরা দেখতে পাই পুষ্পা তার ভাতিজির বিয়েতে চলে এসেছে, অর্থাৎ তার এবং তার পরিবারের মধ্যে যে রাগারাগিটা ছিল সেটি বর্তমানে শেষ হয়ে গেছে, যে কারণে পুষ্পা এবং তার সম্পূর্ণ পরিবার এখানে অনেক বেশি খুশি ছিল। তবে এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমরা একটি ফুলের তোড়া দেখতে পাই, যে তোড়ার মধ্যে একটি বম ফিট করা ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা দূরে একটি লোককে দেখতে পাই, যে লোকটির হাতে একটি রিমোট ছিল, যে রিমোটটি প্রেস করার সাথে সাথেই সেই বিয়ের অনুষ্ঠানের মধ্যে থাকা বোমটি ফেটে যায় এবং এখানে এই লোকটিকে পেছন থেকে দেখে এটাই মনে হচ্ছিল যে এই লোকটি আসলে শেখাওয়াত। এবং এই দৃশ্যের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়, অর্থাৎ এই মুভিটির আরো একটি পার্ট আসবে যার নাম হবে পুষ্পা দ্য র্যাম্পেজ।